হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আলমা ম্যাটার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল পরীক্ষার মাত্র 11টা দিন বাকি। আজকের 11 নম্বর লাস্ট মিনিট সাজেশনে আমরা পৌঁছে গেছি। এই কটা দিন প্রত্যেকটা সেট যেগুলো আসবে প্রত্যেকটা অ্যাটেম্প্ট করো। আর অলরেডি যে ভিডিওগুলো এক্সিস্ট করছে আলমা ম্যাটার চ্যানেলে, সেগুলো যদি না দেখে থাকো অন্তত একবার দেখে যাও, পরীক্ষায় কিন্তু মহার্ঘ হিসাবে কাজ করবে। চলো শুরু করা যাক আজকের স্পেশাল কিছু প্রশ্ন এবং তার সাথে ফুল ডিসকাশন থাকবে। প্রথম প্রশ্ন রয়েছে, ইকোলজি ইজ দ্য পার্মানেন্ট ইকোনমি, এই উক্তিটি কার? দেখো, খুব ভালো প্রশ্ন। ইকোলজি আর পার্মানেন্ট ইকোনমি মানে হচ্ছে আমাদের যে পরিবেশ, সেই পরিবেশকে যদি আমরা ঠিকঠাক বজায় রাখতে পারি, সেখান থেকে আমাদের স্থায়ী রোজগার হবে। মানে ধরো পরিবেশ, একটা নদী বয়ে গেছে, নদী আমাদের পরিবেশের অঙ্গ। সেই নদী থেকে মাছুয়ারা বা যারা মেছো তারা কি করে মাছ কালেক্ট করে। এটা তো তারা পার্মানেন্ট মাছ কালেক্ট করতে থাকে, তারা তো মাছ চাষ করে না সেখানে। কিন্তু এই যদি নদীটা পুরোটা দূষিত হয়ে যায়, জলটা একদম পুরো বিষ হয়ে যায়, বিষাক্ত হয়ে যায়, তাহলে পরে সেখানে কিন্তু মাছগুলো মারা যাবে। তাহলে সেখান থেকে মাছ উৎপাদনের যে প্রসেসটা সেটা বন্ধ হয়ে যাবে। বোঝাতে পারলাম? ইকোলজি এই জন্যে বলা হচ্ছে, এই যে ইকোলজি বা বাস্তুবিদ্যা, এটা পার্মানেন্ট ইকোনমি, মানে এখান থেকেই পার্মানেন্ট স্থায়ীভাবে আমাদের রোজগার আসবে। এই কথাটা কে বলেছেন? খুব বিখ্যাত উক্তি এটা। সঠিক উত্তর হয়ে যাবে সুন্দরলাল বহুগুণা। দেখো, সুন্দরলাল বহুগুণা কিছুদিন আগেই মারা গেলেন। এই জন্যে অবশ্যই এই সুন্দরলাল বহুগুণা থেকে একটা প্রশ্ন আসতে পারে। সুন্দরলাল বহুগুণা কে ছিলেন? আর এর উক্তি থেকে আসতে পারে সুন্দরলাল বহুগুণা কে ছিলেন। এবার হলো, তিনি চিপকো আন্দোলনের নেতা ছিলেন। ঠিক আছে, চিপকো আন্দোলন কবে হয়েছিল? 1973 সালে। 1973 সালে চিপকো আন্দোলন হয়েছিল। কোথায়? এটাও জানতে হবে। উত্তরাখণ্ড। কিন্তু 1973 সালে তো উত্তরাখণ্ড বলে কোনো রাজ্য ছিল না, তখন ছিল ইউপি। ঠিক আছে, যদি তোমার অপশানে উত্তরাখণ্ড না থাকে তাহলে অবশ্যই উত্তরপ্রদেশ থাকবে, এবং সেক্ষেত্রে উত্তরপ্রদেশ সঠিক উত্তর হবে। তাহলে কি জানলাম? ইকোলজি ইজ দ্য পার্মানেন্ট ইকোনমি, এই উত্তরটি হলো সুন্দরলাল বহুগুণার। সম্প্রতি সুন্দরলাল বহুগুণা মারা গিয়েছেন। তিনি কে ছিলেন? এইরকম প্রশ্ন আসতে পারে। তিনি ছিলেন একজন অ্যাক্টিভিস্ট, সমাজকর্মী। এবার তিনি কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? চিপকো আন্দোলনের সাথে। চিপকো আন্দোলন কবে হয়েছিল? 1973 সালে। কোথায় হয়েছিল? বর্তমানে উত্তরাখণ্ড, কিন্তু সেই সময় ছিল এটা উত্তরপ্রদেশের অংশ। এবার এর সাথে আর একটা আন্দোলন রয়েছে, নর্মদা বাঁচাও আন্দোলন। সেটা একটু জাস্ট বলে দিই। নর্মদা বাঁচাও আন্দোলন যেটা গুজরাটে হয়েছিল, সেখানে কে কে নেতৃত্ব দিয়েছিলেন? সেখানে মেধা পাটেকর আর বাবা আমতে। চলো নেক্সট দেখব। কাকে কৃষকের বন্ধু বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে কেঁচোকে। দেখো, কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয় কারণ কেঁচো মাটি ওলট পালট করে দেয়, যে কারণে মাটির মধ্যে যে বায়ুর মানে সংযোজন, সেইটা নাইট্রোজেনের সংযোজনে সহায়তা করে। ঠিক আছে, এই কারণে কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয়। অবশ্যই কৃষকের বন্ধু যারা বাড়িতে টব ফার্মিং করো, মানে টবে গাছ লাগাও, তাদের পক্ষে কিন্তু কেঁচো বন্ধু নয়। এটা মডার্ন যে তাতে বলা হয় যে টবে কেঁচো রাখা উচিত নয়, টবের যদি কোনো গাছ লাগানো হয়। যাই হোক, এবার কৃষকের বন্ধু হয়ে গেল কেঁচো। ঠিক, এবার কেঁচো থেকে আমাকে কিছু জিনিস জানতে হবে। কেঁচো হলো অ্যানিলিডা পর্বের প্রাণী। অ্যানিলিডা, এটা থেকে প্রশ্ন আসে। কেঁচোর রেচন অঙ্গ হলো নেফ্রিডিয়া। ঠিক আছে, এবার এর গমন অঙ্গ হলো সিটা। ঠিক আছে, তাহলে কি জানলাম? কেঁচোর হলো অ্যানিলিডা পর্বের প্রাণী, কেঁচোর রেচন অঙ্গ হলো নেফ্রিডিয়া, এর গমন অঙ্গ হলো সিটা। কেঁচো একটা উভলিঙ্গ প্রাণী, অর্থাৎ বাইসেক্সুয়াল ইন ক্যাটাগরি, মানে নেচার, বাইসেক্সুয়াল ইন নেচার বা উভলিঙ্গ। তাহলে কি জানলাম? কৃষকের বন্ধু বলা হয় কেঁচোকে। কেঁচো হলো অ্যানিলিডা পর্বের প্রাণী, কেঁচোর রেচন অঙ্গ নেফ্রিডিয়া, গমন অঙ্গ সিটা, কেঁচো একটা উভলিঙ্গ প্রাণী। নেক্সট দেখব, চেরনোবিল দুর্ঘটনা কবে ঘটে? চেরনোবিল দুর্ঘটনা ঘটে 1986 সালে। খুব ইম্পর্টেন্ট কিন্তু দুর্ঘটনার মধ্যে এই চেরনোবিল এবং তার সাথে আমাদের যে ভোপাল গ্যাস দুর্ঘটনা, ভোপাল গ্যাস ট্র্যাজেডি, এটা হয়েছিল 1984 সালে।
ঠিক আছে, আগে ভোপাল গ্যাস দুর্ঘটনা হলো, তার 2 বছর পর চেরনোবিল দুর্ঘটনা। চেরনোবিল দুর্ঘটনাটা কি, এটা রাশিয়াতে হয়েছিল, মানে তখনকার ইউএসএসআর বলা হয়, ইউএসএসআরের এই দুর্ঘটনা ঘটেছিল 1986 সালে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বাস্ট হয়ে গেছিলো সেখানে, তো বহুত মানুষের প্রাণ গিয়েছে এবং সেই সময় এই জায়গাটা পুরোপুরি, মানে বহুত মানুষ মারা যাওয়ার পর এই জায়গাটা পুরোপুরি এখন পর্যন্ত এখানে কিন্তু কোনো মানুষ বসবাস করে না, এতটাই রিয়াকশান সেখানে রয়েছে। তো চেরনোবিল দুর্ঘটনা 1986 সালে, আমাদের ভোপাল গ্যাস দুর্ঘটনা 1984 সালে। 1984 সালে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস হয়েছিল, সেটা হলো কলকাতা মেট্রো। কলকাতা মেট্রো, ঠিক আছে, 1984 সালে। চলো নেক্সট দেখব, লেবুতে কোন ভিটামিন বর্তমান থাকে? লেবুতে প্রচুর পরিমাণে বর্তমান থাকে ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। এই অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি বর্তমান থাকে লেবুতে। লেবু এবং টক জাতীয় যে ফল তার মধ্যে বেশি পরিমাণে বর্তমান থাকে এই ভিটামিন সি। ভিটামিন সি কিন্তু জলে মানে গরম হিট পেলে পরে সেটা নষ্ট হয়ে যায় ভিটামিন সি, যে কারণে রান্না করা খাবারে ভিটামিন সি বর্তমান থাকে না। ঠিক আছে, এবার দেখব লেবুতে কোন অ্যাসিড বর্তমান থাকে? সাইট্রিক অ্যাসিড। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, এর সাথে সাথে আরও দু একটা জেনে নিই। আপেলে থাকে ম্যালিক অ্যাসিড আর তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। কি বললাম? লেবুতে বর্তমান থাকে ভিটামিন সি। লেবুর মধ্যে যে অ্যাসিডটা বর্তমান থাকে সেটার নাম হলো সাইট্রিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি বেশি তাপে নষ্ট হয়ে যায়, অর্থাৎ রান্না করা খাবারে এর উপস্থিতি থাকে না। লেবুতে আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। নেক্সট দেখব, হেপাটাইটিস রোগে মানবদেহের কোন অঙ্গ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়? সঠিক উত্তর হয়ে যাবে যকৃৎ। দেখো এখানে আমি যেটা বলবো সেইটা একটু মাথায় রাখলে পরে তোমাদের এই কোশ্চেনটা কোনোদিন ভুল হবে না। হেপাটাইটিস, হেপাটো এটা একটা ল্যাটিন ওয়ার্ড। হেপাটো কথার অর্থই হলো যকৃৎ। ঠিক আছে, যকৃৎ রিলেটেড যা কিছু সেটার সঙ্গে অবশ্যই হেপাটো কথাটা যোগ থাকে সেই জন্যে। তো হেপাটাইটিস এর মধ্যে হেপাটো কথা রয়েছে, যে কারণে এটা যকৃতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, চলো আর এখান থেকে আরেকটা জেনে নিই যে যকৃৎ হলো আমাদের শরীরের সব থেকে বড় অঙ্গ। সব থেকে বড় অঙ্গের নাম কি? যকৃৎ। নেক্সট দেখব, কত নম্বর তফসিলে বা কত নম্বর শিডিউলে দলত্যাগ বিরোধী আইন বর্ণিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 10 নম্বর শিডিউলে। দেখো এই শিডিউলগুলো একটু জানতে হবে। ফার্স্ট আমাদের ছিল 8টা শিডিউল, প্রথমে 8টা ছিল, আর বর্তমানে শিডিউল বা তফসিল রয়েছে 12টা। ঠিক আছে, এই 8টা থেকে 12টা 9 নম্বর যেটা 9 নম্বর হলো ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, মানে প্রথম সংবিধান সংশোধনে এই 9 নম্বর তফসিলটা যোগ করা হয়েছে। ঠিক আছে, এখানে কিছু অ্যাক্টস এবং রেগুলেশনের কথা বলা হয়েছে। তাহলে 9 নম্বর যেটা তফসিল বা শিডিউল সেটা প্রথম সংবিধান সংশোধনে যুক্ত হলো। এরপর দেখো এই 10 নম্বর যেটা, এটা 52তম 52nd। ঠিক আছে, 52তম সংবিধান সংশোধন কবে হয়েছিল? 1985 সালে। 1985 সালে 52 নম্বর সংবিধান সংশোধনে তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। তার সময়কালে এই দলত্যাগ বিরোধী আইন পাশ করা হয়। ঠিক আছে, এরপর আমরা দেখব 11 আর 12। 12তে রয়েছে মিউনিসিপ্যালিটি আর 11তে রয়েছে গ্রাম পঞ্চায়েতি রাজ। ঠিক আছে, এই গেল আমাদের টোটাল ওভারঅল একটু আর কি ডিসকাস করার চেষ্টা করলাম। নেক্সট দেখব, চাণক্যের আসল নাম কি? চাণক্যের আসল নাম হয়ে গেল বিষ্ণুগুপ্ত। দেখো চাণক্যের আর একটা নাম রয়েছে কৌটিল্য। এই চাণক্যের আরেকটা নাম কৌটিল্য এবং তার অরিজিনাল নেম হলো বিষ্ণুগুপ্ত। এবার দেখো চাণক্য কার সভায় মন্ত্রী ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে তিনি মন্ত্রী ছিলেন। এবার এই চন্দ্রগুপ্ত মৌর্যকে সিংহাসনে বসানোর পেছনে কৃতিত্ব হলো এই চাণক্যের লেখা গ্রন্থের নাম কি?
অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র তিনি লিখেছেন। তাহলে কি কি জানলাম? চাণক্যের আসল নাম হলো বিষ্ণুগুপ্ত, তার আরেকটা নাম হলো কৌটিল্য, তার লেখা গ্রন্থের নাম হলো অর্থশাস্ত্র। এবং রিসেন্টলি এই অর্থশাস্ত্র নিয়ে একটা বিবাদ চলে এসছে, সামনে দেখতে পাচ্ছ, যে বলা হচ্ছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে যে শিক্ষা দেওয়া হয়, যে ট্রেনিং দেওয়া হয়, সেই ট্রেনিং পিরিয়ডে এই অর্থশাস্ত্রকে অবশ্যই রাখতে হবে, এরকম একটা মানে অনেকে প্রস্তাব রেখেছে, এবং সেটা বিরোধী পার্টি যারা রয়েছে তারা এটা কিন্তু অপোজ করছে। যাই হোক, যে কারণে এটা তোমার এতে রয়েছে, বলতে পারি এটা হট টপিকে রয়েছে, সেই জন্য এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য বা চাণক্য, তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী ছিলেন। এবার গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে তৈরি করেন? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি করেন শেরশাহ। দেখো, অ্যাকচুয়ালি যদি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে প্রতিষ্ঠা করেন, মানে শুরু করেন কে, তাহলে সেটা হয়ে যাবে মৌর্য যুগে এটা তৈরি হয়েছিল, মৌর্য যুগে প্রথম তৈরি হয়। কিন্তু এটার রিকনস্ট্রাকশন করে এবং এটাকে বর্ধিত করে শেরশাহ সুরি। শেরশাহের দেখো আসল নাম হলো ফরিদ খাঁ। এই শেরশাহ রুপিয়া নামক মুদ্রার প্রচলন করেন, ঠিক আছে। আর তিনি কনৌজের যুদ্ধে 1940 সালে কনৌজের যুদ্ধ হয়েছিল, সেই কনৌজের যুদ্ধে কাকে হারিয়েছিলেন? হুমায়ুনকে। কি বললাম? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি করেন শেরশাহ। অ্যাকচুয়ালি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি হয়েছিল মৌর্য যুগে, কিন্তু এটাকে স্পেসিফাই করে, রিকনস্ট্রাকশন করে শেরশাহ সুরি। শেরশাহের আসল নাম হলো ফরিদ খাঁ। শেরশাহ 1940 সালে কনৌজের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে। তিনি রুপিয়া নামক মুদ্রার প্রচলন করেন এবং তার সাথে পাট্টা, কবুলিয়ত ও পাট্টা আর কবুলিয়ত, এই দুটো প্রথার প্রচলন করেন, ঠিক আছে। চলো নেক্সট দেখব, ইসরো কবে প্রতিষ্ঠিত হয়? দেখো এখানে ইসরো যতগুলো অপশান রয়েছে একটা হবে না, এটা 1969 হবে। 1969 সালে ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল। 1969 সালে। 1968 সালে একটু কয়েকটা ইনস্টিটিউট বলবো যেগুলোর সালটা একটু মনে রাখবে। 1968 সালে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, আমাদের এজেন্ট বলি, সেই তৈরি হয়েছিল 1968 সালে, ঠিক আছে। 15ই আগস্ট, এটাও 15ই আগস্ট, ঠিক আছে। ইসরো দেখো সালটা মনে রাখলেই হবে। 1969 সালে। হয়ে গেল 1968 সালে। স্টেল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এই সেল তৈরি হয়েছিল 1954 সালে। 1954 সালে। আর একটা রয়েছে তোমার সেবি, এটাও খুব ইম্পর্ট্যান্ট, বিভিন্ন পরীক্ষায় বারবার সালটা আসে, 1992 সালে। তাহলে এখানে চারটে আমি সাল বললাম, খুবই ইম্পর্ট্যান্ট। একটা হলো ইসরো 1969 সালে, 1968 সালে আর সেল হলো 1954 সালে, সেবি হলো 1992 সালে। ইসরো কে প্রতিষ্ঠা করেন? বিক্রম সারাভাই। নেক্সট দেখব, আর ইসরোর বর্তমান চেয়ারম্যান রয়েছেন কে শিবন, ঠিক আছে। নেক্সট, রাজতরঙ্গিনী কে রচনা করেন? রাজতরঙ্গিনী রচনা করেন কলহন। দেখো, কলহন রচনা করলেন রাজতরঙ্গিনী। এই রাজতরঙ্গিনীতে কি সম্বন্ধে বর্ণিত হয়েছে? কোন রাজ্য সম্বন্ধে? কাশ্মীরের ইতিহাস বর্ণিত হয়েছে এই রাজতরঙ্গিনী গ্রন্থটার মধ্যে, ঠিক আছে। চলো নেক্সট দেখব, পেঁয়াজ হলো আসলে একটা পরিবর্তিত পাতা গাছের পেঁয়াজ গাছের পরিবর্তিত পাতা হলো এই পেঁয়াজ, যে অংশটা আমরা খাই আর কি, এডিবল অংশটা, সেটা হলো পাতা। আর আলুর ক্ষেত্রে সেইটা হয়ে যাবে কন্দ, ঠিক আছে। আলুর ক্ষেত্রে কন্দ হয়ে যাবে, পেঁয়াজের ক্ষেত্রে হয়ে যাবে পাতা। পেঁয়াজের বিজ্ঞানসম্মত নাম অনেক সময় পরীক্ষায় আসে, সেটাও বলে দিই, অ্যালিয়াম কেপা, অ্যালিয়াম CAPA, অ্যালিয়াম কেপা, ঠিক আছে। চলো নেক্সট দেখব, আর আলুর হলো সোলানাম টিউবারোসাম।
আলুর বিজ্ঞানসম্মত নাম সোলানাম টিউবারোসাম, পেঁয়াজের হলো অ্যালিয়াম কেপা। ভারতের বর্তমান সিএজি কে রয়েছেন? ভারতের বর্তমান সিএজি রয়েছেন গিরিশচন্দ্র মুর্মু। দেখো এই সিএজি সম্বন্ধে বেশ কয়েকটা প্রশ্ন আছে। সিএজি কত নম্বর ধারাতে বর্ণিত হয়েছে? 148 নং ধারাতে এটা বর্ণিত হয়েছে, এটা অবশ্যই মনে রাখবে। সিএজি ভারতের 148 নম্বর ধারাতে বর্ণিত হয়েছে। বর্তমান সিএজি রয়েছেন গিরিশচন্দ্র মুর্মু। সিএজির রিপোর্টের ভিত্তিতে পিএসি পাবলিক অ্যাকাউন্ট কমিটি এইটা বিচার করে থাকে সিএজির রিপোর্ট। হ্যাঁ, সিএজি ধরো সিএজিকে বলা হয় পাবলিক পার্সের গাইড অফ পাবলিক পার্স, মানে সরকার যে টাকাটা খরচ করে, সরকার বলল ধরো এই খাতে এত খরচ করেছি, ওই খাতে এত খরচ করেছি, এই যে খাতে খরচ করা অরিজিনাল সেই খাতে খরচ হয়েছে কিনা, সেইখানে সরকার ধরো 5 টাকা দেখিয়ে 10 টাকা খরচ লিখেছে কিনা, এই ব্যাপারটা খতিয়ে দেখে এই সিএজি। ঠিক আছে, এই সিএজি যে রিপোর্টটা পেশ করে সেই রিপোর্টটা খতিয়ে দেখে তোমার পিএসি পাবলিক অ্যাকাউন্ট কমিটি। পাবলিক অ্যাকাউন্ট কমিটির সদস্য সংখ্যা হলো 22। এই 22-এর মধ্যে 15টা থাকে লোকসভা থেকে আর 7টা থাকে রাজ্যসভা থেকে। চলো নেক্সট দেখব, ডাব্লিউটিও কবে প্রতিষ্ঠিত হয়? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাব্লিউটিও এটা কবে প্রতিষ্ঠিত হয়? 1995 সালে। দেখো এই ডাব্লিউটিও হলো জিএটিটি, গ্যাট বলে একটা সংস্থা ছিল জিএটিটি, সেই সংস্থাটার পরিবর্তিত রূপ হলো এই ডাব্লিউটিও। এবার দেখো ডাব্লিউটিও তাহলে পরিবর্তিত রূপ হলো গ্যাটের, জিএটিটি, জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, এটা হলো ওর ফুল ফর্ম। এবার গ্যাট কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1948 সালে। 1948 সালে তৈরি হয় গ্যাট, যেটার পরিবর্তিত রূপ হলো ডাব্লিউটিও। 1995 সালে এটা তৈরি হয়। এবার দেখো ডাব্লিউটিওর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? জেনেভা সুইজারল্যান্ড। ঠিক আছে, চলো নেক্সট দেখব, তেহেরি বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে ভাগীরথী নদীর ওপর তৈরি হয়েছে তেহেরি বাঁধ। এখানে 4টে নদী রয়েছে, 4টে নদীর ওপর 4টে বাঁধ রয়েছে এবং সেগুলো থেকে পরীক্ষায় আসে। একটা তো হয়ে গেল তেহেরি ভাগীরথী নদীর ওপর। শতদ্রু বা সাটলেজ নদীর ওপর হলো ভাকরা নাঙ্গাল। তাহলে ভাকরা নাঙ্গাল শতদ্রু হয়ে গেল। মহানদীর উপর তৈরি হয়েছে হীরাকুঁদ যে বাঁধটা সেটা তৈরি হয়েছে মহানদীর ওপর। আর কৃষ্ণার ওপর তৈরি হয়েছে নাগার্জুন সাগর। ঠিক আছে, তাহলে কি বললাম? তেহেরি বাঁধটা তৈরি হয়েছে ভাগীরথী নদীর ওপর, শতদ্রু নদীর ওপর তৈরি হয়েছে ভাকরা নাঙ্গাল বাঁধটা, মহানদীর ওপর তৈরি হয়েছে হীরাকুঁদ বাঁধ, আর কৃষ্ণা নদীর ওপর তৈরি হয়েছে নাগার্জুন সাগর বাঁধ। চলো এর পরের প্রশ্ন হলো ডিডিটির দ্বারা কোন প্রকার দূষণ সৃষ্টি করে? ডিডিটি যে আমরা ব্যবহার করি এর ফুল ফর্ম হলো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ঠিক আছে, এই যে ডিডিটি কীটনাশক আমরা ব্যবহার করি, সেই কীটনাশকের বিষক্রিয়াতে কোন জিনিসটা দূষিত হয়? এখানে অপশান রয়েছে মৃত্তিকা, বায়ু, জল, বায়ু, মৃত্তিকা, জল, বায়ু। সঠিক উত্তর হয়ে যাবে মৃত্তিকা আর জল। দেখো ডিডিটির দ্বারা বায়ু কোনোভাবে দূষিত হয় না। ঠিক আছে, তাহলে বায়ু যে অপশানগুলি রয়েছে সেগুলো আউট। বায়ু প্রথমটাই রয়েছে, দ্বিতীয়টাই রয়েছে, থার্ডটাতেও রয়েছে, তাহলে 3টে বাদ হয়ে গেল। উত্তর হয়ে যাচ্ছে অপশান গ, মৃত্তিকা আর জল। দেখো ডিডিটি আমরা যখন স্প্রে করি ডাইরেক্ট গাছে স্প্রে করছি, আশেপাশে ওর মাটিতে পড়ছে, এই যে মাটিতে ব্যবহার হচ্ছে মাটিতে, তাহলে মৃত্তিকা দূষণ হয়ে গেল। এবার বৃষ্টি যদি হয় তাহলে পরে সেই মাটি থেকে ডিডিটি ধুয়ে গিয়ে জলাশয়ে জমা হচ্ছে এবং জলটাকেও দূষণ করছে, তাহলে মৃত্তিকা আর জল দুটোকে দূষিত করে ডিডিটি। ডিডিটির ফুল ফর্ম কি বললাম একটু লিখে দিই, ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ঠিক আছে, ট্রাইক্লোরো ইথেন, এই ছিল ডিডিটির ফুল ফর্ম। চলো নেক্সট দেখব, ইনসুলিন কোথা থেকে খরিত হয়? ইনসুলিন খরিত হয় অগ্নাশয় থেকে। এবার দেখো অগ্নাশয়ের মধ্যে 3টে কোষ রয়েছে, একটা হলো আলফা, একটা বিটা আর একটা ডেল্টা। আলফা থেকে খরিত হয় গ্লুকাগন, বিটা থেকে ইনসুলিন
আর ডেল্টা, যেটা ডেল্টা থেকে তৈরি হয় সোমাটোস্ট্যাটিন। এই সোমাটোস্ট্যাটিন, গ্লুকাগন আর ইনসুলিন, তিনটে কোষ থেকে, আলফা থেকে গ্লুকাগন, বিটা থেকে ইনসুলিন, ডেল্টা থেকে সোমাটোস্ট্যাটিন, এই তিনটে অগ্নাশয় থেকে ক্ষরিত হয়। এবার দেখো, গ্লুকাগন যে কাজ করে, ইনসুলিন তার উল্টো কাজ করে। ইনসুলিনের কাজ কি? গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিবর্তিত করা, মানে আমাদের রক্তের মধ্যে যে গ্লুকোজ, অতিরিক্ত গ্লুকোজ যেটা, সেটাকে গ্লাইকোজেনে পরিণত করে দেয় এই ইনসুলিন। মানে যে গ্লুকোজটার আমাদের দরকার নেই সেই মুহূর্তে, সেটাকে তৈরি করে দিচ্ছে গ্লাইকোজেনে। কিন্তু গ্লুকাগন এর উল্টো কাজ করে। উল্টো কী কাজ করে? গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত করে দেয় এই গ্লুকাগন। ঠিক আছে, এটা আলফা কোষে গ্লুকাগন, বিটা কোষে ইনসুলিন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার দেখো, ইনসুলিনের অভাবে কি হয়? ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। ডায়াবেটিস মেলিটাস, এই ডায়াবেটিস মেলিটাস মানে আমরা নর্মালি যেটাকে সুগার রোগ বলে থাকি, লোকের সুগার হয়েছে বলি, সেই যে ডায়াবেটিস মেলিটাস, এটা হলো তার অফিসিয়াল নেম। চলো পরের প্রশ্ন দেখব। দিল্লির কোন সুলতান টোকেন কারেন্সি চালু করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক। টোকেন কারেন্সিটা কি? এইটা একটা প্রশ্ন তোমাদের মনে থাকতে পারে, একটু বলে দিই, তাহলে পরে এই সমস্যাটা হবে না। টোকেন কারেন্সি মানে হলো তার যা ভ্যালু, তার ফেস ভ্যালুর থেকে কম। মানে একটা ধরো 5 টাকার নোট তৈরি করতে, ধরো আমাদের যে 2000 টাকার নোট রয়েছে, সেই নোটটা তৈরি করতে কত খরচ হবে? ম্যাক্সিমাম 3 থেকে 4 টাকা ম্যাক্সিমাম খরচ হবে। এই 3 থেকে 4 টাকা খরচ হচ্ছে, কিন্তু সেটার দাম কত আমরা বলছি? 2000 টাকা। সেই পেপারটার দাম, মানে ওই 2000 টাকার নোটটার দাম 2000 টাকা, কিন্তু তৈরি হয়েছে খরচ, মানে ওটা তৈরি করতে খরচ হয়েছে মাত্র 2 থেকে 3 টাকা। তাহলে ফেস ভ্যালু যেটা, তার থেকে ম্যানুফ্যাকচার ভ্যালু কিন্তু অনেক কম। এইটাই হলো টোকেন কারেন্সি, এটাকে ইংরেজিতে বলা হয় টোকেন কারেন্সি। এবার এই টোকেন মুদ্রা প্রথম চালু কে করেন? মোহাম্মদ বিন তুগলক। এটা কার থেকে তিনি কালেক্ট করেছিলেন? কুবলাই খাঁ। কুবলাই খাঁ প্রথম চালু করেন, সেটা দেখে তিনি ইন্ডিয়াতে চালু করেছিলেন মোহাম্মদ বিন তুগলক টোকেন কারেন্সি। দেখো, গতকালকের যে সেটে, সেখানে একটা আর কি বলতে গিয়ে ভুল বলে দিয়েছিলাম, সেটা আমি অবশ্য পিন করে দিয়েছি, যে নিস্কো ও মনা যে স্বর্ণমুদ্রা, এটা বৈদিক যুগে ছিল। ঠিক আছে, গুপ্ত যুগে ভুল করে বলে দিয়েছিলাম। তো বৈদিক যুগে ছিল নিস্কো আর মনা, আর গুপ্ত যুগে যেটা ছিল সেটা ছিল দিনার হলো গুপ্ত যুগে। আর যেটা শাহরুখী মুদ্রা, সেটা তো চালু করছেন বাবর, আর তার সাথে রুপিয়া বলে যে মুদ্রাটা, সেটা চালু করছেন শেরশাহ। চলো নেক্সট দেখব। কোন দেশে বর্তমান ডাইরেক্ট ডেমোক্রেসি অনুসরণ করে? দেখো, ডাইরেক্ট ডেমোক্রেসিটা তুমি যদি বুঝতে পারো তাহলে পরে সমস্যা হবে না। আমি তোমাদের ক্লিয়ার করে দেব যে ডাইরেক্ট ডেমোক্রেসি কি আর রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। ডেমোক্রেসির দুটো ভাগ। ডেমোক্রেসি মানে হলো গণতন্ত্র, গণতন্ত্রের দুটো ভাগ, একটা হলো ডাইরেক্ট আর একটা রিপ্রেজেন্টেটিভ। আমাদের দেশে ডাইরেক্ট ডেমোক্রেসি নেই, আমাদের দেশে যেটা রয়েছে সেটা হলো রিপ্রেজেন্টেটিভ। রিপ্রেজেন্টেটিভ মানেটা কি এবার একটু বোঝো। ধরো, আমরা এমএলএ এমপিকে ভোট দিই, আমরা এমএলএর জন্যে ভোট দিই বিধানসভার ভোট, এমপির জন্য ভোট দিই লোকসভার ভোট। এবার আমরা কিছু মানুষকে সিলেক্ট করছি, ঠিক আছে। এমএলএর জন্যে ধরো বর্তমানে 294টা সিট রয়েছে পশ্চিমবঙ্গে, তো 294 জনকে আমরা যে ভোট দিয়ে পাঠালাম, তারা গিয়ে বিধানসভায় গিয়ে নতুন নতুন আইন কানুন তৈরি করবে। তাহলে আমরা কিন্তু ডাইরেক্ট আইন কানুন তৈরি করছি না। এই যে 294 জন বিধায়ক যাচ্ছে, তারা গিয়ে বিধানসভায় আইন তৈরি করছে। ঠিক সেমনিভাবেই লোকসভাতে বর্তমানে 543টা সিট, এই 543টা সিটে আমরা মানে একজনকে 543 জনকে টোটাল সিলেক্ট করছি, তারা গিয়ে আইন প্রণয়ন করছে, ঠিক আছে। এটা হয়ে গেল রিপ্রেজেন্টেটিভ, মানে জনগণ ডাইরেক্ট কোনো নিজের জন্য আইন তৈরি করছে না, সেটা হয়ে গেল রিপ্রেজেন্টেটিভ। এবার ডাইরেক্ট ডেমোক্রেসি হলো সেই ডেমোক্রেসিটা বা সেই গণতন্ত্রটা যেখানে মানুষের আইন মানুষ নিজে তৈরি করে। ধরো আমাদের দেশে এখন বলা হলো যে ভারতবর্ষের 25% অংশ সবুজায়ন করতে হবে, ঠিক আছে। এইটা নিয়ে আর কি
ভোটিং হবে। ডাইরেক্ট ডেমোক্রেসি হলে কি হবে, ডাইরেক্ট ডেমোক্রেসির ক্ষেত্রে মানুষ সেখানে ডাইরেক্ট গিয়ে ভোট দেবে যে হ্যাঁ 25% করা উচিত, না 25% করা উচিত নয়, ঠিক আছে। আর একটা হয়তো অপশান থাকতে পারে যে এই ব্যাপারে এখন আলোচনা করা যাবে না, এই ধরনের আর কি অপশান থাকতে পারে। সেখানে মানুষ, প্রত্যেকটা মানুষ গিয়ে ভোট দেবে। এবার ধরো 50%-এর বেশি, 51% ধরো ভোট পেয়ে গেছে যে 25% সবুজায়ন করা উচিত, তাহলে সেক্ষেত্রে সেইটা আইনে পরিণত হবে। এখানে কোনো রিপ্রেজেন্টেটিভ গিয়ে ভোট করালো না, তারা ভোট দিল না, এখানে ডাইরেক্ট মানুষ দিচ্ছে, তাই এটাকে ডাইরেক্ট ডেমোক্রেসি। একমাত্র পৃথিবীতে এই মুহূর্তে ডাইরেক্ট ডেমোক্রেসি রয়েছে সুইজারল্যান্ডে, ঠিক আছে, মনে রাখবে সুইজারল্যান্ড দেশে ডাইরেক্ট ডেমোক্রেসি রয়েছে। দেখো কিছুদিন আগেই তোমরা শুনে থাকবে ব্রেক্সিট বলে যে ব্যাপারটা ঘটেছে, মানে ব্রিটেন কি করলো, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে গেল, সেই ঘটনাটা ব্রেক্সিট নামে পরিচিত। ব্রিটেন প্লাস এক্সিট থেকে ব্রেক্সিট, ঠিক আছে। এবার এই ব্রিটেন যে বেরিয়ে গেল, এর জন্যে তারা কিন্তু একটা রেফারেন্ডাম করেছিল। রেফারেন্ডাম মানেই হলো এই ডাইরেক্ট ডেমোক্রেসির একটা অংশ, মানে সেখানে প্রত্যেকটা মানুষ গিয়ে ভোট দেবে। সেখানে 52% কাছাকাছি মানুষ আর কি ভোট দিয়েছিল যে হ্যাঁ বেরিয়ে যাওয়া উচিত। তাহলে পরে সেইটা ডাইরেক্ট ডেমোক্রেসির একটা উদাহরণ, সেটাকে যেহেতু রিসেন্টলি ঘটেছে তাই আর কি কোরিলেট করে বলে দিলাম। চলো পরের প্রশ্ন দেখব, গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থিত অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়াতে অবস্থিত। গ্রেট ব্যারিয়ার রিফটা কি? এটা হলো প্রবাল প্রাচীর। প্রবাল প্রাচীর মানে প্রবাল প্রচুর পরিমাণে জমা হয়ে রয়েছে এই একটা জায়গাতে। অস্ট্রেলিয়ার জায়গাটার নাম হলো কুইন্সল্যান্ড। কুইন্সল্যান্ড, যেখানে রিসেন্টলি 2018 সালে, রিসেন্টলি বলা ভুল, 2018 সালে কমনওয়েলথ গেম হয়েছিল। কমনওয়েলথ গেম প্রত্যেক 4 বছর অন্তর অন্তর হয়। নেক্সট 2022 সালে হবে বার্মিংহ্যাম, ব্রিটেনের বার্মিংহ্যামে হবে নেক্সট 2022 সালের কমনওয়েলথ গেম। 2018টা হয়েছিল কুইন্সল্যান্ডে, অস্ট্রেলিয়ার। সেই কুইন্সল্যান্ডেই অবস্থিত রয়েছে এই গ্রেট ব্যারিয়ার রিফ। আজকে লাস্ট প্রশ্ন, মোনাজাইট কিসের আকরিক? মোনাজাইট হলো থোরিয়ামের আকরিক। থোরিয়াম একটা তেজস্ক্রিয় মৌল, তার আকরিক হলো মোনাজাইট। ইউরেনিয়ামের আকরিকের নামও অনেক সময় প্রশ্ন আসে, পিচ ব্লেন্ড। পিচ ব্লেন্ড, ঠিক আছে। এই থোরিয়াম কোন রাজ্যে সব থেকে বেশি পাওয়া যায়, মোনাজাইট কোন রাজ্যে সব থেকে বেশি পাওয়া যায়, সেটা হয়ে যাবে কেরালা। আমাদের কেরালাতে সব থেকে বেশি পরিমাণে মোনাজাইট সংরক্ষিত রয়েছে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।